পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বাদ পড়ছেন অনেকে। সেনা মোতায়েন কমিশনের এখতিয়ার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখানে আইন শৃঙ্খলার বাহিনী সম্পূর্ণ নির্বাচন কমিশনের আন্ডারে থাকে। ইলেকশন কমিশন যদি প্রয়োজন মনে করে যা যা করার করবেন, এখানে আমাদের কিছু করার নাই। ইসির সহযোগিতায় প্রহসনের নির্বাচনের প্রস্তুতি চলছে, অভিযোগ বিএনপির। সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার আওয়ামী লীগের। সকল ধরনের কৌশল, ষড়যন্ত্র, পরিকল্পনা সবকিছুই করা হয়েছে এবং এটি বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন। সকলেই যাতে নির্বাচন অংশ নিতে পারে সেই ব্যাপারে সরকারের সকল প্রশাসন কাজ করে যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি পারমিতা হিম এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৭১-এ গণহত্যার মূল হোতা ১৯৫ পাকিস্তানি সেনা কর্মকর্তাকে বিচারের আওতায় আনার চিন্তা ভাবনা। এই ট্রাইব্যুনালে বিচার সম্ভব, জানালো প্রসিকিউশন। ইসলাম কখনো হত্যাকাণ্ড সমর্থন করে না। আলেমদের সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতবিনিময়। নাশকতাকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান। দিনাজপুরে কান্তজিউ মন্দিরের রাসমেলায় ককটেল হামলার ঘটনায় ৬ সন্দেহভাজন হামলাকারী আটক। আহত ৬ জনের সবাই শঙ্কামুক্ত। এবং স্বাধীনতার ৪৪ বছরে দেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অবকাঠামোগত উন্নয়ন হলেও নিশ্চিত হয়নি টেকসই জ্বালানি নিরাপত্তা। ভবিষ্যৎ ঘাটতি নিয়ে শঙ্কায় বিশেষজ্ঞরা। শুরুতেই পৌরসভা নির্বাচনের খবর। পৌরসভা নির্বাচনে শুরু হয়েছে মনোনয়নপত্র যাচাই বাছাই, চলবে আগামীকাল পর্যন্ত। সম্ভাব্য প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র চূড়ান্ত যাচাই বাছাই করছেন রিটার্নিং কর্মকর্তারা। এতে তথ্য গোপন সহ বিভিন্ন কারণে বাদ পড়ছেন কেউ কেউ। এদিকে প্রচারণার প্রস্তুতি নিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। আমাদের ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার সকাল থেকে রাজশাহীতে ১৩টি পৌরসভার নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়। এ সময় প্রার্থী ও তাদের সমর্থকরা উপজেলা রিটার্নিং অফিসে উপস্থিত ছিলেন। আমরা যাচাই বাছাইয়ের জন্য এসেছি, যাচাই বাছাইতে টিকেছি। জয়ের ব্যাপারে ইনশাল্লাহ আশাবাদী আর কি, আর আগে পূর্বে আমরা ছিলাম। মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার ৪২টি সাধারণ কাউন্সিলরের মধ্যে ৬ জনের প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং অফিসার। রোববার এ পৌরসভার মেয়র ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের মনোনয়নপত্র বাছাই করা হবে। এছাড়া অপর ২ পৌরসভা কানাইঘাট ও জকিগঞ্জে রোববার কাউন্সিলর, মেয়র ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের মনোনয়নপত্র বাছাই করা হবে। আমার ডিগ্রি সার্টিফিকেটের জন্য বলছে যে অরিজিনাল কপি দেওয়ার জন্য, এই জন্য আমার নমিনেশন বাতিল করছে। আমি এটার জন্য চ্যালেঞ্জ করব এবং আপিল করব। ৬ জনের মনোনয়নপত্র বিভিন্ন কারণে বাতিল হয়েছে এবং ওনাদের আপিল করার সুযোগ আছে। জেলা প্রশাসক সিলেক্ট, উনি আপিল কর্তৃপক্ষ, ওনারা আগামীকাল থেকে পরবর্তী ৩ দিনের মধ্যে যে কোনো দিন আপিল করতে পারেন। মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল ১০টা থেকে কাউন্সিলরদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ শুরু হয়। এতে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৭৩ জন কাউন্সিলরের মনোনয়নপত্র বাছাই করা হয়। আগামী রোববার এ পৌরসভার মেয়র ও মহিলা কাউন্সিলরদের মনোনয়নপত্র বাছাই করা হবে। অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এসেছেন এবং তারা খুবই সুন্দরভাবে আমাদের এই মনোনয়নপত্রটাকে তারা যাচাই করার কাজে সহযোগিতা করেছেন। কুড়িগ্রামে সকাল 10টা থেকে শুরু হয় পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। এ সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আক্তার হোসেন। এছাড়া ময়মনসিংহ ও ফেনী সহ দেশের বিভিন্ন স্থানে পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র বাছাই করা হয়। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। আসন্ন পৌরসভা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিষয়টি সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। দুপুরে ভোলার নতুন দক্ষিণ আইচানো থানার নতুন ভবন উদ্বোধন করতে গিয়ে তিনি কথা বলেন। এ সময় ফেসবুক খুলে দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা চলছে বলেও জানান মন্ত্রী। নির্বাচনের সময় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনে থাকে না। সেখানে
ইন্ডিভিজুয়াল কেউর কোনো দায়িত্ব কিংবা কর্তব্য এখানে নেই। এখানে আইন শৃঙ্খলার বাহিনী সম্পূর্ণ নির্বাচন কমিশনের আন্ডারে থাকে। ইলেকশন কমিশনের মানে নির্দেশে ইলেকশন কমিশন যদি প্রয়োজন মনে করে যা যা করার করবেন, এখানে আমাদের কিছু করার নাই। ফেসবুকের কথা বলছেন, এটা আমরা যখনই মানে মনে করব যে এটা উইথড্র করা উচিত, আমরা করে ফেলবো। তা আমরা মনে করছি যে আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করছি। নির্বাচন কমিশন ও প্রশাসনের সহযোগিতায় পৌরসভা নির্বাচনের নামে প্রহসনের নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ ও স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান। আজকে যে নির্বাচন কমিশন যে নির্বাচনে চালনা করবে সে তো তার নিরপেক্ষতা নিয়ে অনেক বড় বড় প্রশ্ন। তাকে বলা হচ্ছে যে এটা সরকারের একটা ক্যাডার বাহিনী বা তার একটা অঙ্গ সংগঠন। সকল ধরনের কৌশল, ষড়যন্ত্র, পরিকল্পনা সবকিছুই করা হয়েছে এবং এটি বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন এবং বর্তমান প্রশাসনের সহায়তায় একটি প্রহসনের নির্বাচন মঞ্চস্থ হতে যাচ্ছে। আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করব যাতে নির্বাচনটি সুষ্ঠু হয়। এই নির্বাচনে কারচুপি হবে জেনেও আমরা অংশগ্রহণ করেছি। প্রহসনের নির্বাচন নয়, আওয়ামী লীগ সরকার সব দলের অংশগ্রহণে পৌরসভা নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিকেলে রাজধানী ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিএনপি সব ধরনের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে অহেতুক অভিযোগ তোলে। এই নির্বাচন সুষ্ঠু হবে কিনা সন্দেহ প্রকাশ করেছেন। এই নির্বাচনে নাকি তাদের দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, এই ধরনের অভিযোগ করেছেন। কিন্তু আমরা আপনাদের মাধ্যমে গোটা জাতির কাছে পরিষ্কারভাবে জানিতে চাই এবং বিএনপিকেও আশ্বস্ত করতে চাই, এই নির্বাচন চলাকালীন অবস্থায় অহেতুক বা যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এরকম কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার কোনো সুযোগ নেই। সরকার চায় যে নির্বাচনটা সকলের অংশগ্রহণের জন্য, সকলে যাতে নির্বাচনে অংশ নিতে পারে সেই ব্যাপারে সরকারের সকল প্রশাসন কাজ করে যাবে। ৭১-এ গণহত্যার মূল হোতা হিসেবে চিহ্নিত ১৯৫ জন পাকিস্তানি সেনা কর্মকর্তার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই করা সম্ভব বলে মনে করেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন। পাকিস্তানের সাম্প্রতিক আচরণের পরিপ্রেক্ষিতে তাদের বিচারের বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রসিকিউটর তুরিন আফরোজ। সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মনে করেন ১৯৫ জনের অনুপস্থিতিতেই বিচার করে পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া উচিত অপরাধ করে পার পাওয়া যায় না। আফজাল হোসেনের রিপোর্ট। আন্তর্জাতিক আইন, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ সহ সব অপরাধেই অভিযুক্ত ছিলেন মহান মুক্তিযুদ্ধে গণহত্যার মূল হোতা পাকিস্তানের ১৯৫ জন সেনা কর্মকর্তা। দেশ স্বাধীনের পর ১৯৭৪ সালে ত্রিপক্ষীয় চুক্তির আওতায় এই যুদ্ধাপরাধীদের তুলে দেওয়া হয় পাকিস্তানের হাতে। তবে শর্ত ছিল পাকিস্তান তাদের বিচার করবে। পাকিস্তান এই শর্ত তো মানেনি, বরং তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদর নেতাদের বিচার কার্যক্রমের শুরু থেকেই বিচারকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এমন প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা বলছেন সময় এসেছে গণহত্যার মূল পরিকল্পনাকারী ১৯৫ জনকে বিচারের মুখোমুখি করার। আন্তর্জাতিক চুক্তি যতক্ষণ না আমার দেশের আইন হিসেবে সংসদে পাশ হচ্ছে সেটি আমার আইন না। যে ত্রিপক্ষীয় চুক্তি করা হয়েছে সেই চুক্তিটি আমার জন্য কোনো বাধ্যবাধকতা তৈরি করে না। ১৯৫ জনের মধ্যে যারা জীবিত আছেন তাদের কারো যদি আমরা ইনভেস্টিগেশন কমপ্লিট করতে পারি, তথ্য প্রমাণ জোগাড় করে সেগুলো আনতে পারি, তাহলে আমরা এটা ট্রাইব্যুনালে ফরওয়ার্ড করে ফর্মাল চার্জ এনে সেটির বিচার আমরা অবশ্যই করতে পারি। চুক্তি হলেও বাংলাদেশেই ১৯৫ জন যুদ্ধাপরাধীর বিচার সম্ভব বলে এরই মধ্যে পর্যবেক্ষণ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক আইনমন্ত্রীও একমত আদালতের এই মতামতের সাথে। ১৯৫ জন যে যুদ্ধ অপরাধী ছিল তাদেরকে ছেড়ে দেওয়াটায় বলা ছিল যে পাকিস্তান তাদের বিচার করবে, কিন্তু সে করে নাই। তা আমি বলবো যে এখনো তাদেরকে ইন অ্যাবসেন্সিয়া আমাদের ট্রাইব্যুনাল বিচার করা যাবে। আর মুক্তিযুদ্ধ গবেষক মফিদুল হক মনে করেন চুক্তি অনুযায়ী ১৯৫ জনের বিচারের জন্য পাকিস্তানকে চাপ দেওয়ার পাশাপাশি তাদের বিচারে উদ্যোগ গ্রহণ করতে হবে বাংলাদেশকেই। বিশ্ব সমাজকে নিয়েও আমাদের এখন এই দাবিটা জোরে সোরে তুলতে হবে পাকিস্তানের কাছে এবং মানব সভ্যতার সামনে মেলে ধরতে হবে যে কি ঘটেছিল ৭১-এ এবং যারা এর জন্য দায়ী মেজর পারপিট্রেটরস তাদেরকে অব্যাহতি দেওয়া যেতে পারে না। এছাড়া ৭১-এ গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতেও পাকিস্তানকে বিচারের সম্মুখীন করতে বাংলাদেশকে জোর কূটনৈতিক তৎপরতা চালানোর পরামর্শ তাদের। নৈতিক অবস্থানটা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
বাংলাদেশে অবৈধভাবে বসবাসরত পাকিস্তানি নাগরিকরাই জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে সাভারের ভাকুরতা এলাকায় একটি কলেজের ভবন উদ্বোধনের সময় তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা যখন বিশ্বে একজন প্রভাবশালী নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন, ঠিক তখনই দেশকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে। যে সমস্ত ষড়যন্ত্র হচ্ছে, দেখবেন পাকিস্তানের নাগরিক ধরা করছে জাল মুদ্রা নিয়ে বাংলাদেশে জঙ্গি তৎপরতার সাথে পাকিস্তান, এই পাকিস্তানি নাগরিকরা যারা অবৈধভাবে এখানে আছে তারাও বিভিন্নভাবে তারা বাংলাদেশের যে জঙ্গি তৎপরতা করছে, অবৈধভাবে প্রবেশ যারা করছে পাকিস্তানি নাগরিক, বৈধভাবে যারা এখানে প্রবেশ করে দীর্ঘদিন পর্যন্ত যারা এখানে আছে তারা কিন্তু জঙ্গি তৎপরতার সাথে জড়িত। তাদেরকে চিহ্নিত করতে হবে, খুঁজে বের করতে হবে। মাদ্রাসার জঙ্গি বানানোর কারখানা এই কথা বলতে ভুল হবে। আমাদের ইংরেজি পড়ুয়া ছেলেপেলেরাও অনেক সময় বিভ্রান্ত হয়। আপনার ছেলেপেলেরা কি করে, কোথায় যায়, গানের সাথে মিশে, সেই দিকে আপনাদের প্রত্যেকের শিক্ষক, অভিভাবক প্রত্যেকের নজর রাখবেন। সন্ধ্যার সময় আরও থাকছে। মৃত্যু যন্ত্রণায় টানা 9 দিনের লড়াই শেষে হলো পিরোজপুরের দগ্ধ গৃহবধূ সোনিয়ার। গায়ে আগুন দিয়ে হত্যার অভিযোগ স্বজনদের, স্বামী পলাতক। ইসলামের নামে যারা হত্যাকাণ্ড ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে আলেম ওলামাদের প্রতি অনুরোধ জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ওয়াজ মাহফিলের মাধ্যমে ইসলামের প্রকৃত ব্যাখ্যা মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানানো হয় আলেমদের প্রতি। সকালে পুলিশ সদর দপ্তরে আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময়ে বক্তব্য রাখেন পুলিশ কর্মকর্তারা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বেশ কিছু হত্যাকাণ্ড ও নাশকতার পেছনে অভিযোগের তীর নিজেদের ইসলামী ভাবধারার বলে দাবি করা জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে। এই প্রেক্ষাপটে ইসলামে জঙ্গিবাদের অবস্থান, উগ্রবাদ রোধে ওলামা মাশায়েখদের করণীয় এবং পুলিশ ও আলেমদের মধ্যে সমন্বয়, তিনটি বিষয় সামনে রেখে আলেমদের সঙ্গে মতবিনিময়ে বসেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় পুলিশ প্রধান বলেন, হত্যা, হামলা, নাশকতা কখনোই ইসলাম সমর্থন করে না। যারা ইসলামের নামে অপরাধ করছে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে অনুরোধ করেন তিনি। গোপনে তারা হত্যাকাণ্ডগুলো ঘটেছে। যদি তোমাদের এরকম ইসলামের কোনো মতাদর্শ থাকে, তোমাদের প্রকাশ্যে মিটিং করে বলো, বোমা মারিয়া, গুলি করে, মানুষ মারিয়া তোমরা কি জেহাদ কায়েম করবা? এটা তো বুঝে যায় যে তারা আসলে দুষ্কৃতিকারী। বক্তৃতা, বিবৃতি, ওয়াজ মাহফিলের মাধ্যমে ইসলামের প্রকৃত ব্যাখ্যা সাধারণের মাঝে তুলে ধরতে আলেমদের প্রতি আহ্বান জানান পুলিশের বিশেষ শাখার দায়িত্বে থাকা অতিরিক্ত মহাপরিদর্শক। যারা ভুল ব্যাখ্যা দিয়ে আমাদের কতিপয় লোককে বিভ্রান্ত করছে, জঙ্গিবাদে উদ্বুদ্ধ করছে, তাদেরকে কিভাবে আপনারা নিষ্ক্রিয় করতে পারেন সেই ভূমিকাটা আপনারা খুব সুন্দর করে নিতে পারেন। আর নুরুল ইসলাম ফারুকী সহ ইসলামী ভাবধারার সকল ব্যক্তিদের হত্যা রহস্য উদ্ঘাটনে পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে বলে দাবি করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। কপিবাগে বছর 2 আগে 6 জন খুন করে ফেলেছিল একই গোষ্ঠী, সেটিও কিন্তু আমরা তার প্রান্তে নুরুল ইসলাম ফারুকের সাহেবের খুনের সাথে যারা জড়িত সেই তথ্য কিন্তু এখন আমাদের কাছে রয়েছে। আমরা ইতিমধ্যে অনেক অগ্রগতি হয়েছে, আলহামদুলিল্লাহ, দোয়া করেন। আমরা খুব দ্রুতই ফারুকী সাহেবের এই খুনের কুলকিনারা আমরা করতে পারবো। মতবিনিময় সভায় আরো বলা হয়, ইসলামের প্রকৃত ব্যাখ্যা দেয়া হয় এমন সব ধরনের ওয়াজ মাহফিল ও বৈঠকে পুলিশ সব রকম নিরাপত্তা দেবে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরে কান্তজিও মন্দিরের রাসমেলার যাত্রা প্যান্ডেলে ককটেল হামলার ঘটনায় আহতরা এখন শঙ্কামুক্ত। এ ঘটনায় সন্দেহভাজন 6 জনকে আটক করা হয়েছে। জোরদার করা হয়েছে পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা। দিনাজপুর প্রতিনিধি গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাত 12:30 যাত্রাপালার প্যান্ডেলে তখন চলছে ভোলানাথ অপেরার যাত্রাপালা। শত শত দর্শক যখন বাদ্যের ঝংকারে শিল্পীদের অভিনয়ে মশগুল, তখনই বিকট শব্দে 3টি বিস্ফোরণ। কিছু বুঝে ওঠার আগেই এলোমেলো হয়ে যায় পুরো মেলা প্রাঙ্গণ। তাৎক্ষণিকভাবে আহত 6 জনকে ভর্তি করা হয় হাসপাতালে। গান চলতেছে, এমন শব্দ হলো, শব্দ মানে যখন শব্দ হয়েছে মানে যেরকম ধোঁয়া অন্ধকার বাইরে হয়ে যায় না, খালি আমি শব্দতে আমি এমনিতে ভয় পেয়েছি, একবার কান টান সব তালে লেগেছে। এত বড় বোম বাস্টিং হলো, এত বড় ক্ষয়ক্ষতি হলো, এই ক্ষয়ক্ষতির জন্য সুষ্ঠু বিচার চাই এবং এটা কোনো মানুষ করেছে তাকে নিশ্চিত করে তাকে উপযুক্ত শাস্তি দেখ। মন্দির চত্বরে এবং মন্দির চত্বরের বাইরে একটা মেলা প্রাঙ্গণে এই জাতীয় ঘটনা
ঘটনার সুষ্ঠু তদন্ত আমরা চাই। ঘটনা তদন্তে মেলা প্রাঙ্গণে সাদা পোশাকধারী পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সেখানকার নিরাপত্তা বাড়াতে মোতায়েন রয়েছে র্যাব ও ডিবি পুলিশের টহল দল। সেখানে আমরা তাৎক্ষণিকভাবে যাই এবং কর্ডন করি, কর্ডন করে স্যার ওখানে কর্ডন করে আমরা সেখান থেকে আলামত মোবাইলের একটা ডিভাইস পাওয়া যায়। প্রতি বছরের অগ্রহায়ণের পূর্ণিমা তিথিতে দিনাজপুরের কান্তজিও মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয় মাসব্যাপী রাসমেলা। এবছর 25 নভেম্বর শুরু হওয়া মেলাটি চলবে 25 ডিসেম্বর পর্যন্ত। সময় সংবাদ, দিনাজপুর। সন্ধ্যার সময় আরো থাকছে। ক্যালিফোর্নিয়ায় হামলার সঙ্গে আইএসের যোগসূত্র রয়েছে, দাবি এফবিআই এর। তদন্তের নামে বাঙালি কমিউনিটিকে হয়রানি হতে হবে না, আশ্বাস নিউ ইয়র্ক সিটি মেয়রের। চলন্ত বাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী লাঞ্ছিতের অভিযোগে গ্রেফতার চালক সহকারী মামুনকে 3 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। শুক্রবার মধ্যরাতে মানিকগঞ্জের হরিরামপুর থেকে গ্রেফতারের পর সকালে তাকে আদালতে নেওয়া হয়। ঢাকা মহানগর হাকিম SM মাসুদ জামানের আদালতে তাকে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। পুলিশ জানায়, শুকতারা পরিবহনের একটি বাসে শুক্রবার দুপুরে মানিকগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী। এ সময় গাড়ি চালকের সহকারী পুরো রাস্তায় তাকে অশালীন ভাষায় উত্ত্যক্ত করে। এক পর্যায়ে ওই শিক্ষার্থী প্রতিবাদ জানালে তাকে চলন্ত বাস থেকে নামিয়ে দেওয়ার হুমকি দেয় সহকারী। বাসের অন্য যাত্রীদের সহযোগিতায় পরে ওই শিক্ষার্থী গাবতলী বাস স্ট্যান্ড এলাকায় নিরাপদে নেমে যান। এ ঘটনার পর গতকাল সন্ধ্যায় দারুস সালাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। পিরোজপুরে স্বামীর দেয়া আগুনে দগ্ধ গৃহবধূ সোনিয়া 9 দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। কলেজ পড়ুয়া মেয়ের এই অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এদিকে এ ঘটনায় অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। বাগেরহাট থেকে আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টানা 9 দিন দগ্ধ শরীর নিয়ে বেঁচে থাকার লড়াইয়ের পর মারা গেল পিরোজপুরের গৃহবধূ সোনিয়া। চোখের সামনে সন্তানের এমন ভয়াবহ মৃত্যু পাগলপ্রায় করে তুলেছে মা মনোয়ারা বেগমকে। স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে 26 নভেম্বর সোনিয়ার শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয় তার স্বামী মন্টু। আর এরপর ঢাকা নিয়ে এলেও বাঁচানো যায়নি মেয়েকে। আমি চাচ্ছি আমার মেয়ের যারা এই কেরোসিন দিয়া মেজের কাঠি দিয়ে আগুন লাগাই ধরাই দিছে, আমি এদের পুরো বিচার চাই, এদের আমি ফাঁসি চাই। সঠিক বিচারক এটা 10 জনে দেখ যে না এটা সঠিক বিচার হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি সদয় হয়ে এই পরিবারের হত্যাকাণ্ডের বিচার আপনি করবেন। এই ঘটনায় শুক্রবার রাতেই মন্টু ও তার পরিবারকে দায়ী করে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন নিহতের বাবা মোজাহার শিকদার। শ্রোতাল করছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এখানকার আইনের প্রস্তুতি চলছে, আইনের ব্যবস্থা। আর মূল ঘটনা যেহেতু ভান্ডারিয়া থানাধীন তার স্বামীর বাড়িতে, সেখানে আমরা ইনফর্ম করছি, তারা মামলা দায়ের প্রস্তুতি চলছে। 4 মাস আগে পিরোজপুরের রাজপাশা গ্রামের মন্টুর সাথে বিয়ে হয় বাগেরহাট শহীদ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজের স্নাতক 2য় বর্ষের ছাত্রী সোনিয়ার। আর বিয়ের পরই মন্টুর আগের সংসারের খবর জানতে পারে সোনিয়া। দ্বন্দ্বের শুরু সেখান থেকেই। সময় সংবাদ, বাগেরহাট। রাজধানীর ডেমরার তাঁতিপুকুর ঝিল থেকে এনামুল হক গিয়াস নামে এক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ডেমরার সারুলিয়া ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গতরাতে মোবাইল ফোনে একটি কল পাওয়ার পর বাসা থেকে বের হন এনামুল। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। সকালে তাঁতিপুকুর ঝিলে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহতের ছেলে জানান, জমি ও দলীয় কিছু বিষয় নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে এনামুলের বিরোধ ছিল। এসব অভিযোগ আমলে নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশের ডেমরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার SM তারেক রহমান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটকের পাশাপাশি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। একটা মোবাইল ফোন আসছে, তো যাইতে যাচ্ছিল না, মানে অনেক রিকোয়েস্ট করতেছে, আমার আব্বু অনেক বিতর্ক করতেছে। তো শেষ পর্যন্ত মানে যাইলো আর কি, 11টার দিকে রওনা দিল। তো 12টা আমার আম্মু জিজ্ঞেস করতেছে যে কোথায় যাইতেছ, একটু কাজ আছে আমি আসতেছি। তো 11টার দিকে গেল, তো আর খবর নাই। পরে 12টার দিকে ফোন দিল আর কি, আমার মা ফোন দিছে। তো ফোন দেওয়ার পরে তো ফোন বন্ধ। রাজধানীর ফার্মগেটে একটি প্রাইভেট হাসপাতালকে আর্থিক জরিমানা ও একটি প্যাথোলজি সিলগালা করার পাশাপাশি পরিচালককে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
দুপুরে আল রাজি হাসপাতাল ও আল ফাতে প্যাথোলজিতে অভিযান চালানো হয়। এ সময় আল রাজি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল দিয়ে টেস্ট করার ও অপারেশন রুম অপরিচ্ছন্নতার জন্য অভিযুক্ত করা হয়। এসব অভিযোগে হাসপাতালটিকে 6 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া আল ফাতে প্যাথোলজির লাইসেন্স না থাকা ও চিকিৎসকের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে প্যাথোলজির পরিচালককে 6 মাসের কারাদণ্ড ও প্যাথোলজিটি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত। আল রাজি হসপিটালে এখানে যে বিষয়গুলো আমরা খেয়াল করলাম, 2011 সালের জানুয়ারি মাসে ডেট চলে গেছে। এই সমস্ত রিয়েজেন্ট দিয়ে তারা আসলে টেস্টগুলি করছেন। অপারেশন থিয়েটার অত্যন্ত নোংরা এবং জীবাণুযুক্ত। তো এই অপরাধের কারণে তাদেরকে 6 লক্ষ টাকা জরিমানার আদেশ করা হয়েছে। আল ফাতে মেডিকেল সেন্টারটির কোনো ধরনের কোনো নাই, লাইসেন্সও নেই। এই অপরাধের কারণে এই প্রতিষ্ঠানটিকে আমরা সিলগালা করে দিচ্ছি এবং এর যিনি পরিচালক বা ব্যবস্থাপক তাকে আমরা 6 মাসের কারাদণ্ডের আদেশ করা হয়েছে। গত কবছরে দেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিভিন্ন মাত্রার অবকাঠামোগত উন্নয়ন হলেও খুব একটা নিশ্চিত হচ্ছে না টেকসই জ্বালানি নিরাপত্তার বিষয়টি। যুদ্ধ পরবর্তী বাংলাদেশে গৃহস্থালী থেকে শিল্প উৎপাদন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই জ্বালানির প্রাপ্তি নিশ্চিত হলেও বিশেষজ্ঞদের আশঙ্কা প্রাথমিক জ্বালানির ভবিষ্যৎ ঘাটতি নিয়ে। তবে সরকারের নীতি নির্ধারণী মহল বলছে সংকট নয়, উন্নয়ন আর সক্ষমতার কথা মাথায় রেখে এগোচ্ছেন তারা। স্বাধীনতার 44 বছরে দেশের জ্বালানি খাত নিয়ে দেবাশিস রায়ের রিপোর্ট। 1975-এর 9 আগস্ট বিদেশি কোম্পানি শেল অয়েলের কাছ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিনেছিলেন 5টি গ্যাস ক্ষেত্র। সেই থেকেই জ্বালানি নিরাপত্তার ভিত রচিত হয় আজকের বাংলাদেশের। তারপরের পথচলায় চড়াই উতরাই পেরিয়ে জ্বালানি খাতে গড়ে ওঠে নিত্য নতুন অবকাঠামো। প্রাকৃতিক গ্যাসকে মূল প্রাথমিক জ্বালানি ধরে বিস্তার ঘটে শিল্পসহ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের। বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে বর্তমানে 74% মানুষের চাহিদা মেটাচ্ছে 100টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। উৎপাদন ক্ষমতা পৌঁছেছে 11,000-এর ঘরে। অন্যদিকে পেট্রো বাংলার তথ্য মতে মোট 26টি গ্যাস ক্ষেত্রের মধ্যে উৎপাদনে থাকা 20টি গ্যাস ক্ষেত্র থেকে দৈনিক উৎপাদন হয় 2700 মিলিয়ন ঘনফুট গ্যাস। আবিষ্কৃত গ্যাসের মোট মজুদ 27 ট্রিলিয়ন ঘনফুট ধরে এরই মধ্যে ব্যবহৃত হয়েছে 13 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। তবে জ্বালানি খাতকে এগিয়ে নিতে কয়লা নিয়ে কোনো সুখবর নেই এখনো। সরকারি পরিকল্পনা ভবিষ্যৎ জ্বালানি মিটবে আমদানি করা কয়লা দিয়ে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন জ্বালানি সক্ষমতায় পৌঁছাতে প্রয়োজন প্রাথমিক জ্বালানির নিজস্ব উৎপাদন। অনেক দূর থেকে ভালো কোয়ালিটির কয়লা আমদানি করলে খরচও বেশি পড়বে, নিশ্চয়তাও থাকবে না। আমাদের পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি 2030 সালে এটা 8%-এর নিচে নেমে যাবে আমাদের নিজস্ব জ্বালানি সরবরাহ। আমাদের নিজস্ব কয়লা ব্যবহার করতেই হবে। তাদের মতে স্পর্শকাতর এই খাতটির উন্নয়নে স্বচ্ছতা ও সুশাসনের পাশাপাশি প্রয়োজন দূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্ত। পলিসিগতভাবে আমি বলবো যে দীর্ঘদিনের চিত্রটা দেখতে আমাদের রাজনীতিবিদরা এবং এই সেক্টরে যারা লিড করেছে তারা ব্যর্থ হয়েছে। গভর্নমেন্ট একটা আইন করেছে যেটাকে বলা হয় ইনডেমনিটি আইন। তখন অবশ্য গভর্নমেন্ট বলেছিল যে এই আইনটা সাময়িক। সুশাসনের সমস্যাটা অনেক দূর আমরা এগিয়েছি, কিন্তু এই আইনটার কারণে এই ব্যাপারে আমাদের সন্দেহ থেকেই যাচ্ছে। তবে জ্বালানি খাতের অন্যতম পরিকল্পনাকারী প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা জানিয়েছেন আমদানি নির্ভরতায় ঝুঁকি এড়াতে পারবে বাংলাদেশ। কয়লার সিলেন যেটা সে অস্ট্রেলিয়া থেকে আসুক, সাউথ আফ্রিকা থেকে আসুক, ইন্দোনেশিয়া থেকে আসুক, এই সিলেনগুলা ওরকম কোনো বিপজ্জনক সিলেন না। একদিকে এটা সাপ্লাই, আজকে আমার ব্যালেন্স, অন্য প্রোডাক্ট আছে, রিনিউয়েবল এনার্জি আছে। এই ব্যালেন্স করে এর মধ্যে তো পৃথিবী মানুষের সভ্যতার অগ্রযাত্রা হবে। স্বাধীনতার 4 দশক পেরিয়ে এসে জ্বালানি বিশ্লেষকরা পরামর্শ দিচ্ছেন টেকসই জ্বালানি নিরাপত্তা অর্জনে বৈশ্বিক জ্বালানির সম্ভাবনা ও চ্যালেঞ্জের কথা মাথায় রেখেই নীতি নির্ধারকদের এগোতে হবে স্বচ্ছতা, সততা ও দেশপ্রেমকে সাথী করেই। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজন দম্পতি ইসলামিক স্টেট আইএসের সদস্য বলে দাবি করেছে জঙ্গি গোষ্ঠীটি। শনিবার আল বায়ান নামে এক অনলাইন রেডিওর বার্তায় এ দাবি করা হয়। এর আগে এফবিআই এর প্রতিবেদনে উল্লেখ করা হয় হামলাকারীদের সঙ্গে জঙ্গি গোষ্ঠী আইএসের যোগসূত্র রয়েছে।
পাকিস্তানি বংশোদ্ভূত সন্দেহভাজন হামলাকারী তাসফিন মালিক তার ফেসবুক অ্যাকাউন্টে আইএস নেতা বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করেছে বলে দাবি করে গোয়েন্দা সংস্থাটি। তবে সেই পোস্টটি তাসফিন মালিক দিয়েছেন নাকি কেউ তার অ্যাকাউন্ট ব্যবহার করে পোস্ট করেছেন সে বিষয়টি এখনো অনিশ্চিত বলে জানিয়েছে ফেসবুকের মুখপাত্র। তবে এই অভিযোগ অস্বীকার করে আসছে অভিযুক্তের আইনজীবীরা। এদিকে ক্যালিফোর্নিয়ায় সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় হেট ক্রাইম এর নামে প্রবাসী বাঙালি মুসলিম কমিউনিটিকে হয়রানির শিকার হতে হবে না বলে আশ্বাস দিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র বিল ব্লাজিও। সন্ত্রাসীরা গণতন্ত্র, ঐক্য ও মানবাধিকার বিরোধী বলেও উল্লেখ করেন তিনি। নারী টি-20 বিশ্বকাপ বাছাইয়ের খবর। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে শেষ বলে হারতে হলো বাংলাদেশকে। 2 উইকেটের জয় তুলে নিয়ে বাছাই পর্বে শিরোপা জিতল আয়ারল্যান্ড। ফাইনালে ব্যাংককের থের থাই ক্রিকেট মাঠে টস জিতে আগে ব্যাট করে আয়ারল্যান্ডকে 106 রানের টার্গেট দেয় জাহানার আলমের দল। জবাবে ম্যাচের শেষ বলে 2 উইকেটের জয় পায় আইরিশরা। সেমিফাইনাল জিতেই আগামী বছরের টি-20 বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছিল দু দলই। তবে জাহানার আলমের দলের লক্ষ্য ছিল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া। আর টি-20 ফরম্যাটে কখনো আয়ারল্যান্ডের বিপক্ষে না হারা বাংলাদেশ এদিনও শুরুটা ভালোই করে। ওপেনিংয়ে 21 রান যোগ করেন শারমিন ও নিগার। শারমিন 9 রানে আউট হওয়ার পরপরই 0 রানে ফিরে যান লতা মণ্ডল। শুরুতে বাংলাদেশের রান তোলার গতি অনেকটা মন্থর হলেও রুমানা ও নিগার সুলতানা তৃতীয় উইকেটে যোগ করেন 74 রান। নিগার 41 রানে আউট হন, তবে রুমানার অপরাজিত 38 রানে আইরিশ নারীদের 106 রানের চ্যালেঞ্জিং টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে ওপেনিংয়ে 24 রান যোগ করেন শিলিংটন ও জয়সি। তবে রুমানা নাহিদাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে এরপর বড় জুটি গড়তে ব্যর্থ হয় আইরিশ নারীরা। কিন্তু আয়ারল্যান্ডের ডেলানি 26 রানে অপরাজিত থেকে ম্যাচের শেষ ওভারে দলকে জয় এনে দেন। সন্ধ্যার সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বাদ পড়ছেন অনেকে। সেনা মোতায়েন কমিশনের এখতিয়ার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইসির সহযোগিতায় প্রহসনের নির্বাচনের প্রস্তুতি চলছে, অভিযোগ বিএনপির। সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার আওয়ামী লীগের। একাত্তরে গণহত্যার মূল হোতা 195 পাকিস্তানি সেনা কর্মকর্তাকে বিচারের আওতায় আনার চিন্তাভাবনা, এই ট্রাইব্যুনালেই বিচার সম্ভব জানালো প্রসিকিউশন। ইসলাম কখনো হত্যাকাণ্ড সমর্থন করে না, আলেমদের সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতবিনিময়। নাশকতাকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান। এবং দিনাজপুরে কান্তজিউ মন্দিরে রাসমেলায় ককটেল হামলার ঘটনায় 6 সন্দেহভাজন হামলাকারী আটক। আহত 6 জনের সবাই শঙ্কামুক্ত। দর্শক, এই ছিল সন্ধ্যা শো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।